হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 8 নম্বর সিডিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় কোহেলবার্গের নৈতিক বিকাশ। আজকের ক্লাসটাও কিন্তু পুরোপুরি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আলাদা করে বিষয় উল্লেখ করছি না। তবে শুধু তোমাদের বলবো মন দিয়ে ক্লাসটা দেখো আর প্রত্যেকটা পয়েন্ট খাতায় নোট করতে কিন্তু ভুলো না। তো আমি তোমাদের অনেক স্যার শুরু করছি আজকের ক্লাস কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। কোহেলবার্গের নৈতিক বিকাশ। তো প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মরালিটি বা নীতিবোধ। তাহলে এই যে মরালিটি বা নীতিবোধ কী? এই মরালিটি কথাটা এমনই যেটা কিন্তু বহু বিতর্কিত, মানে এক একজনের কাছে এক এক রকম। কে কিভাবে দেখছে, কার পয়েন্ট অফ ভিউ কেমন বা কার পার্সপেক্টিভ কেমন, তার উপর কিন্তু তার মরালিটি বা তার নীতিবোধটা ডিপেন্ড করছে। এবার এই নীতিবোধটাকে যদি আমি ভাঙি তাহলে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে নীতি আর একটা হচ্ছে বোধ। এবার ভালো করে দেখো, দুরকমভাবেই কিন্তু হয়। যে নীতি সঠিক বোধের জন্ম দেয় তাকে বলা হয় নীতিবোধ, বা যে বোধের মাধ্যমে আমরা সঠিক নীতি গ্রহণ করতে পারি সেটাকেও বলা হতে পারে নীতিবোধ। তাহলে যে নীতি মানে যে নিয়ম নীতি মেনে আমরা একটা পরিপূর্ণ বোধের জন্ম দিচ্ছি, সেখান থেকে নীতিবোধ আসতে পারে। আবার কোনো একটা বোধ, যার যেমন বোধ থাকে, প্রত্যেকের আমাদের বোধ এক নয়, প্রত্যেকের বোধ ডিপেন্ড করছে সে কীভাবে নিজেকে মেনটেন করেছে, কোন সংস্কৃতি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কী কালচারের মধ্যে দিয়ে সে মানুষ হয়েছে। তাহলে প্রত্যেকের বোধ আলাদা থাকে, ঠিক আছে? বোধ মানে জ্ঞান। তো কোন বোধের মাধ্যমে আমরা সঠিক নীতি গ্রহণ করতে পারছি সেটাও কিন্তু নীতিবোধের মধ্যে পড়ছে। তাহলে যদি আমি নীতিবোধের সংজ্ঞা বলি, তাহলে আমরা এটা বলতে পারি, ব্যক্তি এবং সমাজের কল্যাণের স্বার্থে যে কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত আচরণগুলি অনুসরণ করা হয় তাই নীতিবোধ। তার মানে কি? ব্যক্তি এবং সমাজের কল্যাণের স্বার্থে, মানে শুধুমাত্র নিজের নয়, আমার আশেপাশে যেসব মানুষগুলো আছে, আমার আশেপাশে যে সমাজ আছে, সেই সমাজের কল্যাণের স্বার্থে যে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত আচরণগুলো আমরা করছি, সমাজকে দিচ্ছি, সেটাই কিন্তু নীতিবোধ। তার মানে নীতিবোধ বলতে গেলে ভালো মন্দের বোধ নিয়ে আসা। নীতিবোধ কী করে? ভালো মন্দের মধ্যে বোধ নিয়ে আসে, কোনটা ভালো কোনটা মন্দ এটার মধ্যে পার্থক্য করতে পারি, এবং অবশ্যই আমরা সমাজের জন্য যেটা ভালো, যেটা কাঙ্ক্ষিত বা যেটা প্রত্যাশিত, সেই আচরণগুলোই করব। আর আচরণের পরিবর্তন আমরা কিসের মাধ্যমে পাচ্ছি? শিখনের মাধ্যমে পাচ্ছি, তাই তো? শিখন মানে কি? আচরণের পরিবর্তন। তাহলে এবার যে জিনিসটা আছে বিতর্কিতর কারণ কেন বললাম, দেখো পয়েন্ট করে লিখে দিয়েছি, সেটা হচ্ছে অনেকেই বলে নীতিবোধ স্বতঃস্ফূর্ত, মানে এই যে নীতিবোধ প্রত্যেকে নিজে থেকেই আসছে, মানে এটার জন্য আলাদাভাবে কোনো কিছু জানার দরকার নেই। স্বতঃস্ফূর্ত মানে সে জন্মগতভাবে কিছু নিয়ম নীতি নিয়ে আসছে এবং সেখান থেকে নীতিবোধ আসছে। আবার অনেকে বলছে না, যেহেতু নৈতিকতা ব্যক্তির অর্জিত বৈশিষ্ট্য, আমরা যে এই নৈতিকতা জিনিসটা শিখছি এটার জন্য আমাদের কী করতে হচ্ছে সেগুলো আমাদের জানতে হচ্ছে, মানে আমাদের অর্জন করতে হচ্ছে, তার জন্য অর্জিত বৈশিষ্ট্য। যেহেতু অর্জিত বৈশিষ্ট্য, তার মানে সেটা শিক্ষার দ্বারা, মানে শিক্ষার মাধ্যমে সেটা আমরা জানছি, এবং শিক্ষার দ্বারা এর বিকাশ এবং নিয়ন্ত্রণ সম্ভব। তাহলে যেহেতু আমরা শিখছি, তার মানে শিক্ষার দ্বারা আমরা এটাকে কী করতে পারি? এটাকে মেনটেন করতে পারি, এর ডেভেলপমেন্ট ঘটাতে পারি এবং এটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে অনেকে বলছে নীতিবোধ স্বতঃস্ফূর্ত, আবার অনেকে বলছে যে না, এটা অর্জিত। যেহেতু অর্জিত এবং অর্জন করছি আমরা শিক্ষার মাধ্যমে, তার জন্য এটাকে কন্ট্রোল এবং এর ডেভেলপমেন্ট আমরা আমাদের মতো করে নিতে পারি। এটা গেলো বেসিক কিছু কথা। এবার পরের পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলা যায়, সমাজের নিয়মনীতি যা সবার জন্য মঙ্গলকর তা লজিক্যালি ভেবে এগোনোর নাম কিন্তু মরালিটি। তাহলে মরালিটি বলতে আমরা কি বলতে পারি? ক্যাজুয়ালি এটাই বলতে পারি, সমাজের নিয়মনীতি যা সবার জন্য মঙ্গলকর, একার জন্য নয়, দুজনের জন্য নয়, সবার জন্য, মানে বৃহত্তর অংশে, সমাজের বৃহত্তর অংশে যেটা মঙ্গলকর, এবং সেটা লজিক্যালি ভেবে, মানে তারপর সে মানুষটা যে করছে তার নিয়ম নীতিবোধটা, তার আগে সে লজিক্যালি ভাবছে এবং তারপর ভেবে এগোচ্ছে, এটাকেই এক কথায় আমরা বলতে পারি মরালিটি। ওকে, ক্লিয়ার? এবার এই যে নৈতিকতা, তো এই নৈতিকতা যে বিকাশের মাধ্যমে ঘটছে তাই হচ্ছে নৈতিক বিকাশ। মানে নৈতিকতাটা তো একটা বিকাশের মাধ্যমে ঘটছে, যেটা আজকে আমাদের সাবজেক্ট। তাহলে যে বিকাশের মাধ্যমে ঘটছে সেটাই হচ্ছে নৈতিক বিকাশ। ওকে, তাহলে কারো যে নৈতিকতা হয়েছে তা আমরা বুঝবো কীভাবে? সত্যি এটা একটা বিশাল বড় পয়েন্ট, যে কারো নৈতিকতা হয়েছে সেটা আমরা বুঝবো কী করে। আসছি, সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তার আগে এই যে নৈতিকতার বা নৈতিক বিকাশের তত্ত্ব যিনি দিয়েছেন তার ব্যাপারে কিছু জিনিস জেনে নিই। সেটা হচ্ছেন কোহেলবার্গ। কোহেলবার্গের পুরো নাম হচ্ছে এল কোহেলবার্গ বা লরেন্স কোহেলবার্গ, যার জন্ম হচ্ছে 1927 এবং মৃত্যু হচ্ছে 1987। তিনি মাত্র 59 বছর বয়স অবধি বেঁচেছিলেন। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখো,
আমেরিকার শিকাগো বিদ্যালয়ে, ডেটটা ইম্পর্টেন্ট কারণ এই ডেটটা অনেক সময় দিয়ে দেয়, সেটা হচ্ছে 1958। এখান থেকে তিনি ডক্টরেট ডিগ্রি করার জন্য শিশুর নৈতিক বিকাশের উপর 6 বছর গবেষণা করেন এবং তারপর তিনি যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যান এবং সেখানে কিন্তু আজীবন এই নৈতিক বিকাশের ওপর অধ্যাপনা করেন, মানে এটা নিয়েই তিনি পড়াশোনা করে গেছেন। এবং এইখানে তাকে যারা যারা হেল্প করেছেন তার সহকারীগণ, তাদের নামটাও ইম্পর্টেন্ট, এই তিনটে নাম মনে রাখলেই হবে, সেটা হচ্ছে কোলবে, গিবস এবং লিবারম্যান। ওকে, এটা গেল আমাদের কোয়েলবার্গ সম্পর্কে কিছু ইনফরমেশন। এবার তিনি কি বলেছেন? তিনি বলেছেন শিশুদের নৈতিক বিকাশে জ্ঞানমূলক দ্বন্দ্ব বিশেষ ভূমিকা পালন চলে এলো। জ্ঞানমূলক দ্বন্দ্ব, জ্ঞানমূলক মানে হচ্ছে কগনিটিভ ডিলেমা। এবার কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান, যেটা আমরা আগের চ্যাপ্টারে যখন প্রজ্ঞামূলক বিকাশ পড়েছিলাম পেঁয়াজের তত্ত্ব, সেখানে আমরা জেনে নিয়েছিলাম যে কগনিটিভ জিনিসটা কি, জ্ঞান জিনিসটা কি। তো এই জ্ঞানমূলক দ্বন্দ্বটা কখন আসছে? যখন একজনের মধ্যে এই জ্ঞান বা এই প্রজ্ঞার বিকাশ হয়ে গেছে বলেই কিন্তু সে তার মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব আসছে। তার জন্য আগে দেখো, আগের ক্লাসে আমরা পেঁয়াজে পড়েছি, তারপরেই কিন্তু আমরা কোহেলবার্গ পড়ছি এবং আমাদের সিলেবাসটাও এইভাবেই সাজানো আছে। জ্ঞান বা বোধ যদি একটা মানুষের ঠিকভাবে বিকাশ না হয়, তাহলে সে কিভাবে ডিসিশন নেবে এবং কিভাবে তার মধ্যে নৈতিকতার বিকাশটা ঘটবে? তাহলে আগে আমাদের জ্ঞানটা দরকার হচ্ছে, কারণ এই জ্ঞানমূলক দ্বন্দ্ব যখন হচ্ছে, এটাই কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে কিসের ক্ষেত্রে? সেটা হচ্ছে নৈতিক বিকাশের ক্ষেত্রে। ওকে, অর্থাৎ কি বলতে পারি, নৈতিকতা দ্বন্দ্বের মাধ্যমে আসে বা ডিলেমার মাধ্যমে। এই ডিলেমার মাধ্যমে কিন্তু আমাদের কি আসছে? নৈতিকতা আসছে। তাহলে এবার আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই জ্ঞানমূলক দ্বন্দ্ব জিনিসটা কি। জ্ঞানমূলক দ্বন্দ্ব হচ্ছে পরস্পর বিরোধী চিন্তা বা ব্যক্তির বিকাশের সঙ্গে বাহ্যিক পরিবেশের সংঘাতের ফলে যেটা সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। মানে একটা চিন্তা তুমি করেছো হ্যাঁ, একটা চিন্তা করেছো তুমি না। এবার এই হ্যাঁ না এর মধ্যে তোমার নিজের মধ্যে কি হচ্ছে? একটা ভারসাম্য নষ্ট হচ্ছে, যেটা আগের এতে পড়েছিলাম, আগের চ্যাপ্টারে আমরা ভারসাম্য ব্যাপারটা নিয়ে একটু জেনেছিলাম। তো একটা তো ভারসাম্য আমাদের থাকছে না, ঠিক আছে? নিজের সাথে নিজের কি হচ্ছে? সংঘাত হচ্ছে, নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব হচ্ছে। এই যে বোধগতভাবে যেহেতু হচ্ছে, জ্ঞানের মাধ্যমে এটা হচ্ছে, তার জন্য এটাকে বলছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। এবং সেটাও সবসময় যে নিজের সাথে হবে নট নেসেসারি, সেটা অনেক সময় নিজের সাথে বাইরের বাহ্যিক জগতের সঙ্গেও হতে পারে। মানে তুমি ধরো একটা ওপিনিয়ন দিয়েছো বা তোমার একটা ডিসিশন আছে, কিন্তু তুমি যে সমাজে আছো বা তুমি যে পরিবেশে আছো, সেখানে হয়তো অন্য ডিসিশনটাকে তারা গ্রান্টেড করবে। তখন তোমার মধ্যে কি হবে? তোমার মধ্যে একটা জ্ঞানমূলক দ্বন্দ্ব সৃষ্টি হবে। আলটিমেটলি তোমায় কিন্তু একটা ডিসিশন নিতেই হবে, কিন্তু ডিসিশনটা নেওয়ার আগে কিন্তু তোমার মধ্যে জ্ঞানমূলক একটা দ্বন্দ্ব আসবে। দেখো, তার জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটা তোমরাও ভালো করে চিন্তা করো। এই জিনিসটা তোমাদের সাথে যদি হয়, তোমরা ফেস করো, তাহলে তোমরা কীভাবে ডিসিশনটা নেবে। পরীক্ষার দিন, খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা, জীবনে হয়তো এটাই তোমার লাস্ট একটা পরীক্ষা। ভেবে নাও তুমি WBCS এক্সাম দিচ্ছ, বা তুমি তোমার যেটা ড্রিম জব সেটার এক্সাম দিতে যাচ্ছ, এবং সেই দিন বাইরে যখন তুমি যাচ্ছ রাস্তায়, একটা বয়স্ক মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার অবস্থা খুবই খারাপ, মরমর অবস্থা হয়ে গেছে, এবং আশেপাশে কোনো মানুষ হেল্প করছে না। তুমি হেল্প করতে পারো যদি তুমি হেল্প করতে চাও, কিন্তু সেই দিনই তোমার ওই এক্সামটাও ইম্পর্টেন্ট। যদি এক্সামটা তুমি না দিতে পারো, এক্সাম হলে যদি না পৌঁছাতে পারো, আর তুমি জীবনে কোনোদিন এই এক্সামটা দিতে পারবে না, তোমার একটা স্বপ্ন নষ্ট হয়ে যাবে। ওইদিকে তোমার সামনে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি বয়স্ক, তার আশেপাশে কেউ নেই, সে তোমার কাছ থেকে হেল্প চাইছে। এবার তুমি যদি তাকে হেল্প করতে যাও, তোমার এক্সাম চলে যাবে, তুমি আর জীবনে এক্সাম দিতে পারবে না। আর যদি তুমি তাকে হেল্প না করে তুমি যদি এক্সামে চলে যাও, তাহলে তুমি তোমার এক্সাম পৌঁছে যেতে পারে, কিন্তু তোমার সামনে হয়তো একটা মানুষ মরে যেতে পারে। পরে হয়তো জানলে সে মানুষটা বেঁচে নেই, তার এত ক্রিটিক্যাল একটা কন্ডিশন। তো এইরকম কন্ডিশনে তোমার মাথার মধ্যে কি হবে? তোমার মধ্যে একটা জ্ঞানমূলক দ্বন্দ্ব সৃষ্টি হবে, কি করবে কি করবে না। এবং আলটিমেটলি তো যে যে স্টেজে আছে, তার নৈতিক বিকাশ যার যেমন হয়েছে, সে সেই ডিসিশনটা নেবে। যার যদি মনে হবে যে না, আমার এক্সামটা বেশি ইম্পর্টেন্ট, ওটাকে প্রায়োরিটি রাখবে, সে এক্সামে চলে যাবে। যার মনে হবে না, এক্সাম চলে গেল, যাক, আমার এক্সাম নিয়ে ম্যাটার করছে না, একটা মানুষকে বাঁচানো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, সে এক্সাম না দিয়ে মানুষটাকে বাঁচালো। প্রত্যেকের নৈতিক বিকাশ যেমন যেমন হয়েছে, তার ডিসিশন সেরকম হবে, প্রত্যেকের ওপিনিয়ন এক হবে না। কিন্তু এরকম একটা সিচুয়েশনে যেটা মাথার মধ্যে হবে, যেটা আমাদের মধ্যে যে জিনিসটা ঘটবে, সেটা হচ্ছে এই জ্ঞানমূলক দ্বন্দ্ব। এই জ্ঞানমূলক দ্বন্দ্বের ওপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করছে। তাহলে তখন কি হয়? আমাদের কাছে দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে রং। এবার এই রাইট রংটা কি? এই যে রাইট রংটা কি, তুমি কিভাবে তোমার নৈতিকতার বিকাশ হয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। বারবার বললাম, তার জন্য এই যে এক্সাম্পল, এটা মাথায় রাখবে যে জ্ঞানমূলক দ্বন্দ্বের একটা এক্সাম্পল এটাই, যে পরীক্ষার দিন একজন বিপদে পড়েছে, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তিনি বয়স্ক লোক। এবার তোমার কাছে সে হেল্প চাইছে, তুমি কি এক্সামে যাবে নাকি তাকে নিয়ে হসপিটালে পৌঁছাবে? ওকে, চলে যাচ্ছি পরের পেজে।
তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে পয়েন্ট কি এলো, সেটা হচ্ছে প্রজ্ঞার উপর দাঁড়াবে নৈতিক বিকাশ, যার প্রজ্ঞা যেমন হয়েছে তার উপর বেস করে কিন্তু দাঁড়াবে তার নৈতিক বিকাশ কেমন হচ্ছে। জ্ঞানমূলক বিকাশকে ভিত্তি করে কিন্তু নৈতিক বিকাশ আসে, মানে প্রজ্ঞার উপর দাঁড়াবে যেমন নৈতিক বিকাশ, তেমনি জ্ঞানমূলক বিকাশ যেমন হয়েছে তার উপরই তো বেস করে আমাদের নৈতিক বিকাশটা দাঁড়াবে। তার মানে জন্মানোর পর থেকে নৈতিক বিকাশ আসে না, সেটা অনেক পরে আসে। কারণ আমি প্রথম দিকে যখন বৃদ্ধি বিকাশ আলোচনা করেছিলাম বা কোনো একটা ক্লাসে আমি এটা বলেছিলাম যে বাচ্চাদের কিন্তু নৈতিক বিকাশ অত তাড়াতাড়ি আসে না। যদি নৈতিক বিকাশ আসে তাহলে তারা কিন্তু বাচ্চাদের যে জেদ বা বাচ্চাদের যে ঘটনাগুলো বাচ্চারা করে বসে, লোকের সামনে কোনো কিছু কথা বলে ফেলা, ভুলভাল জিনিস করে ফেলা, তাদের যদি নৈতিকতা আসে তাহলে কিন্তু তারা করে না। কিন্তু তাদের মধ্যে তখনও যেহেতু আসে না তার জন্য কিন্তু তারা করে ফেলে। তার মানে কি জন্মানোর পরপর কিন্তু নৈতিক বিকাশটা আসে না, তার ধীরে ধীরে অন্যান্য বিকাশ হয়, ইমোশনাল বিকাশ, ঠিক আছে, তারপরে আমাদের প্রজ্ঞাভিত্তিক বিকাশ, এগুলো কিন্তু আসে, কিন্তু নৈতিক বিকাশ দুম করে আসে না। তার জন্য কিন্তু একটা স্টেজ আসতে হয়, মানে একটা বয়সের স্টেজে আসতে হয়, এবং সেটা নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করবো, একটু পরেই সেটা আছে। তো তার মানে কি থার্ড পয়েন্ট হচ্ছে জন্মানোর পর কিন্তু নৈতিক বিকাশ আসে না, অনেকটা পরে আসে। 4 নম্বর পয়েন্ট কী আছে দেখো, উত্তর অনুসারে নৈতিক বিকাশের জায়গা মাপা হয়। এই যে আগের ঘটনাটা তোমাদেরকে বললাম, একটা এক্সাম্পল দিলাম যে এই যে পরীক্ষার দিন তোমার সামনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তুমি কি করবে, এবার তোমার একটা উত্তর হবে, আরেকজনের আরেকটা উত্তর হবে, এরকম যদি 4-5 জনকে এই প্রশ্নটা করা হয়, বা তোমরা যারা যারা আজকে ক্লাসটা দেখছো তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু এক হবে না, আলাদা আলাদা হবে। আর যদি এক হয় তার মানে তোমরা সবাই একটা জায়গাতেই আছো, কিন্তু মানে প্রত্যেকে যাদের যাদের উত্তর হ্যাঁ হচ্ছে বা না হচ্ছে, যাদের ম্যাক্সিমাম হ্যাঁ হবে বা না হবে তারা কিন্তু একটা জায়গাতেই আছো। মানে এই যে জায়গাটা কি সেটা যখন আমরা স্টেজ নিয়ে আলোচনা করব, মানে লেভেল এবং স্টেজ নিয়ে আলোচনা করব, তখনই জানতে পারবো কোন লেভেলে এবং কোন স্টেজে আমরা পড়ছি, যাদের ওপিনিয়ন যেমন আসছে তার উপর। তাহলে উত্তর অনুসারে আমরা বলতে পারি যে নৈতিক বিকাশকে মাপা যায়, মানে নৈতিক বিকাশের কে কোন জায়গায় আছে সেটা মাপা যায়, লেভেলটা মাপা যায়, স্টেজটা মাপা যায়, এগুলো আমরা বলতে পারি। এবং কোহেলবার্গ তখন বলেছিলেন যে এই যে নৈতিক বিকাশ হচ্ছে, একটা মানুষের যে নৈতিক বিকাশ হচ্ছে, এটা কিসের ওপর ডিপেন্ড করছে, 3টে প্রধান উপাদানের উপর ডিপেন্ড করছে। সেই 3টে প্রধান উপাদান কি কি আছে, প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, ঠিক আছে, অবশ্যই তার জ্ঞানমূলক বিকাশ আগে ঘটতে হবে, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট তার থাকতে হবে, ওই কগনিটিভ ডেভেলপমেন্টের উপর বেস করেই কিন্তু আমাদের মোরাল ডেভেলপমেন্টটা হচ্ছে, ঠিক আছে, মোরালিটি ব্যাপারটা আসছে। তাহলে জ্ঞানমূলক বিকাশ থাকতে হবে। জ্ঞানমূলক বিকাশ থাকলেই হবে কি, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ওই যে দ্বন্দ্বটা হচ্ছে ডিলেমা, ওই ডিলেমাটা হচ্ছে বলেই আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদের ভাবতে হচ্ছে, এবং সেখান থেকে আমাদের একটা ডিসিশন নিতে হচ্ছে যে এটা করব বা এটা করব না। তাহলে জ্ঞানমূলক দ্বন্দ্ব এলো। এবং তারপর হচ্ছে সেটা হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। ভূমিকা গ্রহণের ক্ষমতা, এবার এই ভূমিকা গ্রহণের ক্ষমতা মানে কি, রোল টেকিং অ্যাক্টিভিটি। রোল টেকিং অ্যাক্টিভিটি মানে হচ্ছে আমি ওর জায়গায় থাকলে কি করব, মানে আরেকজনের পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবা। মানে ধরো যে আগের এক্সাম্পলটা দিলাম, ওখানে ওই বয়স্ক লোকের জায়গায় নিজেকে বসিয়ে দাও, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হলে তার মধ্যে কী কী যাচ্ছে, তার কতটা কষ্ট হচ্ছে, তার কতটা পেন হচ্ছে, বা সে কীরকম ফেজে দাঁড়িয়ে আছে, তাকে কি এখন এইভাবে হেল্প করা উচিত কি উচিত নয়। এই যে রোল টেকিং অ্যাক্টিভিটি, এটা কিন্তু একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমি পয়েন্ট হিসেবে যদি তোমাদের বলি, তাহলে পরস্পর বিরোধী চিন্তা বা ব্যক্তির বিকাশের সঙ্গে বাহ্যিক পরিবেশের যে সংঘাত, তার ফলে কি হচ্ছে, জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। জ্ঞানমূলক বিকাশ আছে বলে জ্ঞানমূলক দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে, এবং এই যে দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে, এই দ্বন্দ্ব কিন্তু আমাদের কি হচ্ছে, নৈতিক বিকাশের সহায়ক রূপ হিসেবে কাজ করছে, এবং প্রত্যেকটা স্টেজে এই নৈতিক বিকাশ আলাদা আলাদা হচ্ছে। জ্ঞানমূলক দ্বন্দ্ব ও তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে, একটা সাম্যাবস্থা বজায় রাখার চেষ্টা করতে হচ্ছে, মানে আমাদের একটা ব্যালেন্স রাখতে হবে। তার ফলে কি ঘটছে, আমাদের মধ্যে নৈতিক বিকাশ ঘটছে। আর সেখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রোল টেকিং অ্যাক্টিভিটি। রোল টেকিং অ্যাক্টিভিটি মানে হচ্ছে আমি ওর জায়গায় থাকলে কি করব। এখানে কোহেলবার্গ বলেছেন যে এই ভূমিকা গ্রহণের যে ক্ষমতা, এটা হলো কোনো পরিস্থিতিকে অন্যের দৃষ্টিভঙ্গিতে দেখা, মানে অন্যের মতো করে দেখা বা অন্যকে মূল্যায়ন করা। যে ব্যক্তির ভূমিকা গ্রহণ করার ক্ষমতা, মানে রোল টেকিং অ্যাক্টিভিটি বেশি থাকবে, সে অন্যের মতামতকে গভীরভাবে উপলব্ধি করতে পারবে, এবং তার ফলে তার নৈতিক বিকাশের সম্ভাবনা বেশি থাকবে। মানে মিনিমাম যদি জ্ঞানের বিকাশ না হয়ে থাকে, বা মিনিমাম যদি কগনিটিভ ডেভেলপমেন্ট একজনের না হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে দ্বন্দ্ব, এই যে জ্ঞানমূলক দ্বন্দ্ব, এটা হবে না। আর এটা যদি না হয় তাহলে কিন্তু নৈতিক বিকাশও হবে না। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি পরের পেজে। তাহলে দেখো পরের পেজে যে প্রশ্নটা আছে, নৈতিকতা হয়েছে তা বুঝবো কী করে, মানে কোনো ব্যক্তি বা শিশুর মধ্যে যে নৈতিকতা হয়েছে সেটা বুঝবো কী করে, সেটা আমরা প্রথম দিকেই আলোচনা করেছিলাম। সেটার আনসার হচ্ছে বাচ্চা বা শিশু বা ব্যক্তির আচরণের মাধ্যমে তার দ্বন্দ্ব বা বাধাকে সে কীভাবে অতিক্রম করছে এবং সে কী সিদ্ধান্ত নিচ্ছে তা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো একটা মানুষের নৈতিকতা হয়েছে কি না। তার মানে কোনো ব্যক্তির যদি, প্রথমেই যেটা বললাম, বারবার কগনিটিভ ডেভেলপমেন্টটা আছে, কারণ ওটার উপর বেস করে এত কিছু, তাহলে কি হচ্ছে, তার আচরণের মাধ্যমে তার যদি
কগনিটিভ ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হয়। তো ভালো কথা, এখানে একটা কথা বলে দিই, এর আগের ক্লাসে পেঁয়াজের তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। যারা যারা এখনও পর্যন্ত ওই ক্লাসটা দেখোনি, আগে ওই ক্লাসটা দেখে নাও, তাহলে কী হবে, তোমাদের এই ক্লাসটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। আর তার আগের ভিডিওগুলো যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। যাই হোক, মাঝখানে এটা বলে দিলাম। তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে, তার মানে কি, ব্যক্তির আচরণের মাধ্যমে তার মধ্যে দ্বন্দ্ব আসতে গেলে কী হবে, কগনিটিভ ডেভেলপমেন্ট দরকার। কগনিটিভ ডেভেলপমেন্ট থাকলে কিন্তু কগনিটিভ আমাদের কী হচ্ছে, ডিলেমেটা আসবে। ডিলেমেটা যখন আসবে তখন সে কী করবে, সেই বাধাটাকে অতিক্রম করার চেষ্টা করবে এবং তারপর একটা সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে। তার মানে সে ডিসিশন নেবে, একটা সিদ্ধান্তে আসবে। এবার দেখো, এই যে অনেক সময় মানে এটা একটা এক্সাম্পল হিসেবে বলছি, এই যে সুইসাইড করে নেয় মানুষ, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, সে আর কোনো অপশান দেখছে না, সে সুইসাইড করে নিল। তার মানে কিন্তু তার নৈতিক বিকাশ ঠিকভাবে হয়নি। কেন হয়নি বলছি, নৈতিক বিকাশ মানে কি, একটা সাম্যাবস্থায় তাকে আসতে হবে, সে একটা ডিসিশন নেবে। তাহলে তার কগনিটিভ ডেভেলপমেন্ট হলো, তারপর তার একটা ডিলেমা চলছে, কগনিটিভ ডিলেমা চলছে, যেটাকে বলছি আমরা কী বলো, জ্ঞানমূলক দ্বন্দ্ব। তো জ্ঞানমূলক দ্বন্দ্ব যখন হচ্ছে, সে দ্বন্দ্ব থেকে তো তাকে বেরিয়ে আসতে হবে, তাকে তো একটা রোল টেকিং করতে হবে, অন্যদের পার্সপেক্টিভ হয়ে ভাবতে হবে এবং সেখান থেকে তাকে একটা সাম্যাবস্থায় এসে তাকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম এইসব যারা সুইসাইড করে ফেলেন, মানে এমনি জাস্ট এক্সাম্পল হিসেবেই বলছি, তার মানে কি, তাদের সামনে কিন্তু কোনো রকম ডিসিশন থাকে না, মানে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, আর পারছে না বলেই সেই মুহূর্তে সেই কাজটা করে ফেলে। এটাও কিন্তু আমাদের মানে জানাটা খুব দরকার। যাই হোক, এটা একটা এক্সাম্পল, এটা আমাদের বুঝতে হবে, এই সাইকোলজিগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো যাই হোক, এখানে আরেকটা পয়েন্ট যেটা আমি তোমাদের বলেছি, স্টার করে লিখে দিয়েছি, সেটা হচ্ছে নীতি বিষয়ক চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণে একটা শিশু বা বাচ্চার সক্রিয়তা সবচেয়ে বেশি কিন্তু ইম্পর্টেন্ট। আবার সক্রিয়তার বিষয়টা আসছে, তার মানে কি, নির্মিতিবাদ, যে এই সক্রিয়তা যদি না থাকে, তুমি কোনো কিছুতে ডিসিশন নিতে পারবে না, তুমি সেটা নিয়ে ভাববেও না, তোমার মধ্যে কোনো রকম মানে ডিলেমাও আসবে না। আর যেহেতু ডিলেমা আসবে না, তার জন্য তোমার ওখান থেকে বেরিয়ে আসা, ওয়ে আউট করার কোনো রাস্তা নেই, কোনো কিছু করার দরকার নেই। যদি করার দরকার থাকে তাহলে কি হবে, প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সক্রিয় হতে হবে। কারণ একটা জিনিসের মধ্যে তো তুমি বেশিক্ষণ পড়ে থাকতে পারো না, সেখান থেকে তোমায় বেরিয়ে আসতেই হবে। আর বেরিয়ে আসতে গেলেও তোমাকেই ভাবতে হবে, আর তোমাকে যখন ভাবতে হবে, ব্যাপারটা তোমাকে অ্যাক্টিভলি হ্যান্ডেল করতে হবে। তার জন্য নীতি বিষয়ক চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণে একটা বাচ্চা বা একটা শিশুর বা একটা ব্যক্তির সক্রিয়তা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি তোমাদেরকে বলে দিলাম। এবার চলে যাচ্ছি, দেখো এখানে চার্টটা করা আছে। এই যে চার্ট, মানে জ্ঞানমূলক বিকাশ, এবং জ্ঞানমূলক বিকাশ ঠিকঠাক থাকলে কী হবে, জ্ঞানমূলক দ্বন্দ্ব হবে এবং সেখান থেকে একটা সাম্যের চেষ্টা করতে আসবে, মানে আমাদের ব্রেন একটা সাম্যের চেষ্টা করবে, যে ইকুইলিব্রিয়াম, যেটা আগের ক্লাসে বলেছিলাম, ইকুইলিব্রিয়াম অবস্থা হয়ে গেল, এবার ইকুইলিব্রিয়াম অবস্থায় আসতে হবে। এবং তখন আমাদের কী করতে হবে, রোল টেকিং যে অ্যাক্টিভিটি সেটা করতে হবে, ভূমিকা গ্রহণের ক্ষমতা আমাদের রাখতে হবে, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবতে হবে যে আমি ওর জায়গায় থাকলে কি করব, বা ও কি ভাবছে এই রকম অবস্থাতে, এই জিনিসটা কিন্তু আমাদের ভাবতে হবে, যেটা আগে একটু আগেই আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে বোঝালাম। তো এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু আমাদের মনোবিদ মাইকেল গ্রিন বানিয়েছিলেন, ঠিক আছে, মনোবিদ মাইকেল গ্রিন, তার জন্য মনোবিদ মাইকেল গ্রিনের নামটা লেখা আছে। তো মাইকেল গ্রিনের কিন্তু এই চার্টটা উনি বানিয়েছিলেন, মডেলটা। এবং সেখান থেকে কী হবে, যখন একদিকে জ্ঞানমূলক বিকাশ হয়েছে এবং দ্বন্দ্ব হলো, সাম্যের চেষ্টা করছে, তখন কী করছে, রোল টেকিং অ্যাক্টিভিটিটা আছে এবং সেখান থেকে নৈতিক বিকাশের অবস্থা সৃষ্টি হলো, হয়নি কিন্তু সৃষ্টি হলো, এবং সেই যে নৈতিক বিকাশের অবস্থা সৃষ্টি হলো, সেখান থেকে এলো আমাদের কিন্তু নৈতিক বিকাশ। তাহলে এই স্ট্রাকচারটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার লরেন্স কোহেলবার্গ তার ছাত্রদের উপর কিন্তু বিভিন্ন দ্বন্দ্বমূলক প্রশ্ন করেন, মানে এই যে বিভিন্ন দ্বন্দ্ব যেটা বলছে, ডিলেমার সৃষ্টি করছে, এরকম বিভিন্ন স্টোরি উনি বলেন, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টোরি একটু পরে আমরা আলোচনা করব। আগে তোমাদেরকে একটা স্টোরি বললাম, পরীক্ষার দিন কী হতে পারে, ওই রকম উনি অনেক রকম প্রশ্ন করেন এবং সেখান থেকে নৈতিকতা মূল্যায়ন করেন এবং তার উপর ভিত্তি করেই কিন্তু তিনি নৈতিকতার বিকাশ তত্ত্বে আসেন। তিনি তার যে ছাত্রদের উপর পরীক্ষা করেছিলেন, তার ছাত্র সংখ্যা ছিল 72 জন এবং তাদের প্রত্যেকের কিন্তু বয়স ছিল 16-এর মধ্যে, মানে তার চেয়ে ছোটো, এবং ম্যাক্সিমাম এজ ছিল 16, মানে 16-এর মধ্যে কিন্তু তার যতগুলো স্টুডেন্ট ছিল তার উপর কিন্তু তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। কী করেছিলেন, এই বিভিন্ন রকম প্রশ্ন দিতেন, দ্বন্দ্বমূলক প্রশ্ন, দ্বন্দ্বমূলক স্টোরি, এবং সেটা নিয়ে আলোচনা করার পর যে যে স্টেজে আছে সে তার নৈতিক বিচার অনুযায়ী একটা উত্তর দিত এবং সেটার উপর মূল্যায়ন করে তিনি কিন্তু এই নৈতিকতার বিকাশের তত্ত্বে আসেন। কী ছিল তার স্টোরিটা, তার স্টোরিটা ছিল হেন্স ডিলাইমা বা হেন্স ডিলেমা, যেটাই বলো। এই হেন্সটা কী ছিল, হেন্সটা ছিল একজন ভদ্রলোকের নাম। কী ছিল স্টোরিটা আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি, এবং তোমরাও বলো তো কী হতে পারে, মানে কোনটা করা উচিত ছিল আর কোনটা করা উচিত ছিল না, এটা কিন্তু তোমরাও আমাকে কমেন্টে অবশ্যই বলো, আমি কিন্তু দেখবো। যাই হোক, হেন্স ছিল একটা লোক, একজন মাঝবয়স্ক লোক, যার স্ত্রী খুবই অসুস্থ হয়ে যান
এবং তাকে হসপিটালাইজড করতে হয় এবং সেখানে ডক্টর একটা ওষুধ আনার জন্য তাকে বলেন যে এই ওষুধটা যদি না আনো আপনার ওয়াইফ কিন্তু বাঁচবে না, তাহলে এই ওষুধটা আপনাকে কিনতে হবে। তখন হেন্স কী করেছিল, তখন হেন্স একটা দোকানে গেছিলো, মেডিকেল শপে। যে শপ ওনার ছিল, সেই শপ ওনার তখন ওই ওষুধের প্রাইসটা অনেক বেশি বাড়িয়ে দেয় এবং ডবল দাম কি ট্রিপল দাম হেন্সের কাছ থেকে চায়। এবার হেন্সের ওই অবস্থা ছিল না যে অতগুলো দাম দিয়ে সে ওষুধটা কিনবে, সে তখন অনেক রিকোয়েস্ট করে দোকানদারকে। দোকানদার বলে না, আমি বিক্রি করবো না, এই এতগুলোই দাম দিতে হবে, মানে ডাবল ট্রিপল দাম সে চেয়ে বসে। এবার হেন্সের কাছে তখন কয়েকটা অপশানই খোলা থাকে। এক হচ্ছে সে কি তার বউকে মরতে দেবে, ঠিক আছে, কারণ এতগুলো টাকা দিয়ে তো তার পক্ষে কেনা সম্ভব নয়, তাহলে তাকে চুরি করতে হয়। এবার চুরি করাটা মহা অপরাধ, সেটাও সে জানে। তাহলে চুরি না করলে কি হয়, এদিকে আর ওয়াইফ মরে যায়, কিন্তু একজন তো নিশ্চয়ই চাইবে না যে তার ওয়াইফ মরে যাক। তাহলে সে তখন আলটিমেটলি কী করে, সে তখন রাত্রিবেলায় ওই দোকানে চুরি করে ওই ওষুধগুলো এনে ওই ডক্টরকে দেয়, হসপিটালে ডক্টর সেটা পুশ করে এবং ওই ইঞ্জেকশন বা ওই ওষুধটা খাইয়ে তার ওয়াইফ ঠিক হয়ে যায়, ওকে হয়ে যায়। এবার তিনি তার ছাত্রদেরকে প্রশ্ন করেন কয়েকটা, যে এই যে আইন ভাঙলো, হেন্স যে আইন ভাঙলো, চুরি করা মহা অপরাধ, তাহলে এই যে আইন ভাঙলো, এই আইন ভাঙাটা কি ঠিক হলো? তাহলে সে কি তার বউকে মরতে দিতে পারতো? মানে তাহলে আইন যদি না ভাঙতো তাহলে কি হতো, তার বউ মরে যেত, তাহলে কি সেটা তার জন্য ঠিক ছিল? তাহলে এই যে সে করলো, এই যে আইনটা ভাঙলো, এর জন্য কি তার শাস্তি হবে না তার শাস্তি হওয়া উচিত নয়? কারণ সে এমন একটা কাজ করেছে, এটার জন্য অন্যরকমভাবে বিচার করে তাকে ছেড়ে দেওয়া উচিত, নাকি তার নিজেকেই নিজে গিয়ে সারেন্ডার করে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ আমি এরকম চুরি করেছি, আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে, আমি যদি এটা না করতাম আমার ওয়াইফকে বাঁচাতে পারতাম না। আলটিমেটলি সে গিয়ে সারেন্ডার করলো পুলিশের কাছে। তো এতগুলো প্রশ্ন কিন্তু কোহেলবার্গ করেছিলেন তার স্টুডেন্টদের কাছ থেকে, এবং স্টুডেন্টরা কী করেছিল, তারা কিন্তু যে যেরকম স্টেজে ছিল বা লেভেলে ছিল, সে কিন্তু তার মতো করে আনসার দিয়েছিল। এবার তোমরাও এই গল্পটা শুনলে, এটা খুব কমন গল্প, যারা যারা বই পড়েছো তারা তো জানো, বা যারা প্রথমবার আজকে শুনলে তাদেরকেও প্রশ্ন করছি, তোমরা কিন্তু কমেন্টে বলো তো এই কাজটা কি হেন্স ঠিক করেছিল বা এটা কি করা ঠিক ছিল? তোমরা কিন্তু তোমাদের মতো করে এটা বিচার করে কমেন্টে লিখো। তো এই যে স্টোরিটা, এটাই ছিল হেন্স ডিলেমা বা হেন্স ডিলাইমা। এই প্রশ্নটা, এই গল্পটা কিন্তু স্টুডেন্টদেরকে করেছিলেন আমাদের কোহেলবার্গ, এবং উত্তর তার ছাত্ররা চিন্তা করে একটা সিদ্ধান্তে আসে, এবং সেই সঙ্গে কিন্তু তাদেরকে লজিক দিতে হয়েছিল, তাদেরকে কিন্তু লজিক এবং যুক্তি দিতে হয়েছিল। যার নৈতিক বিকাশ যেমন বা যে লেভেলে আছে, যেটা একটু আগে বললাম, সেই লেভেলের যুক্তি দিয়ে কিন্তু তারা তাদের আনসারটাকে প্রতিস্থাপন করে। ওকে, তাহলে এই গেল হেন্স ডিলেমার স্টোরিটা, যেটা তিনি করেছিলেন। এরকম অনেক অনেক প্রশ্ন করেছিলেন, তো এই প্রশ্নগুলো থেকে কিন্তু তিনি উত্তরগুলো মূল্যায়ন করে তারপর কিন্তু স্তরটাকে ভাগ করেছিলেন। এবার এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট স্টার দিয়ে লিখে দিয়েছি, সেটা হচ্ছে নৈতিক বিকাশ সম্পন্ন মানুষ কিন্তু শুধু সমাজের নিয়ম নীতি যেটা আছে সেটা মেনে নয়, তার সঙ্গে কিন্তু সে তার নিজস্ব বিচার বুদ্ধি যুক্তি এই সকল নিয়ে চলে। অর্থাৎ যাদের নৈতিক বিকাশ একদম ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে, তারা কিন্তু শুধুমাত্র সমাজের যেটা নিয়ম সেটা মেনেই চলে না, তার সাথে কিন্তু তারা নিজেদের বিচার বুদ্ধি যুক্তি দিয়ে দেখে যে হ্যাঁ এই যে নিয়মটা, এটা কি ঠিক নাকি না, এটাকে একটু চেঞ্জ করে করা উচিত, বা এটা ব্যক্তির সাথে আঘাত আনছে না, সবার জন্য ঠিক আছে। এরকম কিন্তু নিজস্ব চিন্তা বিচার বুদ্ধি এইগুলো নিয়ে কিন্তু চলে যাদের নৈতিক বিকাশ একদম ঠিকঠাক হয়ে গেছে। এই পয়েন্টটা কেন রাখলাম, এটা নিয়ে কিন্তু একটু পরে যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবে যে কেন এই পয়েন্টটা বললাম। এই পয়েন্টটা কিন্তু তোমরা মাথায় রাখো। এবার চলে যাচ্ছি আমরা নৈতিক বিকাশের পর্যায়ে। তো এই যে এতগুলো যে মূল্যায়ন উনি করেছিলেন, ওনার স্টুডেন্টদের ওপরে যে এক্সপেরিমেন্ট করেছিলেন, মানে প্রশ্ন দিয়ে, তো এগুলো থেকে তো তিনি স্টেজে ভাগ করেছিলেন, কয়েকটা লেভেলে ভাগ করেছিলেন। অ্যাকচুয়ালি স্টেজ আর লেভেল এই জিনিসটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, স্টেজ আর লেভেলের মধ্যে কিন্তু গুলিয়ে যায়, এটা কিন্তু আর গোলাবে না আশা করি। আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোহেলবার্গ নৈতিক বিকাশের 3টি পর্যায়ের কথা উল্লেখ করে। এই পর্যায় মানে হচ্ছে কিন্তু 3টে লেভেল, ঠিক আছে। প্রাক প্রথাগত পর্যায়, এটা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, প্রথাগত পর্যায় কনভেনশনাল লেভেল, তারপর হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় মানে হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল। এটা কিন্তু অনেক বইয়ে স্টেজ দেওয়া আছে, এটা কিন্তু স্টেজ নয়, এটা কিন্তু লেভেল। এর আন্ডারে যেগুলো আছে সেগুলো কিন্তু স্টেজ, ঠিক আছে, সেটা আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করছি। তো প্রথম যেটা আছে প্রাক প্রথাগত পর্যায়, তার দেখো বয়স হচ্ছে 4 থেকে 10 বছর। এবার এই যে প্রথাগত বা কনভেনশনাল, এই কনভেনশনাল জিনিসটা হচ্ছে যেটা সমাজে মানে প্রথাগতভাবে যেটা চলে আসছে সেই জিনিসটাকে মানা, মানে সেই নিয়ম নীতিটাকে মানা। তাহলে এটা হচ্ছে প্রাক প্রথাগত, মানে ঠিক তার আগে, মানে তার আগে স্টেজ। মানে দেখো 4 থেকে 10 বছর বয়সে এই টাইমে বাচ্চারা কি অত বেশি তাদের মধ্যে নৈতিক বিকাশ হয় না, কিন্তু তারা কিন্তু মানে নিজেদের মতো নিজেদের নিয়ে থাকে, মানে আত্মকেন্দ্রিক থাকে, তাই তো। এটা নিয়ে আমরা একটু মানে আগেরগুলোতেও পড়েছি, আবার একটু পরে যখন ডিটেলসে পড়বো তখনও কিন্তু জানতে পারবো। এই টাইমে কিন্তু তারা আত্মকেন্দ্রিক থাকে, অতটা বেশি প্রথাগতভাবে স্টেজে নামেনি। তারপরের যে স্টেজ মানে 10 থেকে 13 বছর বয়স, এই টাইমে কিন্তু আমরা কনভেনশনাল লেভেলে চলে এসেছি, মানে প্রথাগতভাবে সমস্ত সমাজের নিয়ম শৃঙ্খলা আইন এগুলো কিন্তু মানতে শুরু করে দিয়েছি। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়, মানে
যেটার এজ হচ্ছে 13 তার বেশি, মানে 13 থেকে 16, যেহেতু 16-র মধ্যে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, তার স্টুডেন্টদের হায়েস্ট এজ ছিল 16 বছর, তো এখানে আমি তার জন্য 16 উল্লেখ করেছি, কিন্তু এটা হচ্ছে 13 এবং তার বেশি। তো এই বয়সে কিন্তু অটোমেটিক তখন নিজস্ব যুক্তি চলে আসে, চিন্তা চলে এসে একটা মানুষের নিজস্ব বিচার বুদ্ধি, যুক্তি, বুদ্ধি, চিন্তা এগুলো কিন্তু চলে আসে। তার জন্য কিন্তু এগুলো হচ্ছে তার পরবর্তী মানে পোস্ট কনভেনশনাল লেভেল। এই গেল বিকাশের বিভিন্ন পর্যায়। এবার আমরা জানবো এর ডিটেলসটা। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল লেভেল, যার এজটা হচ্ছে 4 থেকে 10, ভুল করে এটা 7 লেখা হয়ে গেছে, 4 থেকে 10 বছর। এবং এখানে দুটো স্টেজ আমরা পাবো, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর। তাহলে আবার আমি তোমাদেরকে রিপিট করছি, সেটা হচ্ছে প্রথাগত এগুলো পর্যায়গুলো মানে হচ্ছে লেভেল, এবং এই লেভেলের আন্ডারে থাকছে দুটো স্টেজ। মানে আমরা যখন কোনো গেম খেলি, গেমের মধ্যে কি থাকে, একটা লেভেল থাকে, তো এবং লেভেলে বিভিন্ন স্টেজে ভাগ থাকে। এই স্টেজগুলো কমপ্লিট করলে একটা লেভেল কমপ্লিট করলাম, তারপরে আরেকটা স্টেজ কমপ্লিট করলাম, আরও অনেকগুলো স্টেজ কমপ্লিট করলাম, তারপরে একটা লেভেলে আমরা উঠলাম। এইভাবে আমরা বিভিন্ন পাবজিতে খেলি। তো ওই সেম জিনিসটা এখানে আছে, সেটা হচ্ছে প্রথমে কিন্তু পর্যায় বা লেভেল, এবং লেভেলের আন্ডারে আছে আমাদের স্টেজ। তাহলে প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজ। প্রথম স্টেজটা কি হচ্ছে, ওবিডেন্স এবং পানিশমেন্ট ওরিয়েন্টেশন। মানে এখানে শুধুমাত্র শাস্তি এবং পুরস্কার দ্বারা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা হয়, মানে বাচ্চাদের নিয়ন্ত্রণ করা হয়। কি সেটার ডিটেলস একটু পরে আসছি, তার আগে সেকেন্ডটা বলে দিই। দ্বিতীয় স্টেজ মানে সেকেন্ড স্টেজ যেটা আছে সেটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড ওরিয়েন্টেশন, মানে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রণ। কীরকম, মানে এই বয়সে যে স্টেজটা বলেছে 4 থেকে 10 বছর বয়স, তাহলে এই পর্যায়ে কী হয়, জ্ঞানমূলক বিকাশ এমনও হয় না যে তারা নৈতিক ভালো মন্দ ভালোভাবে চিন্তা করতে পারে। এই টাইমে কী করতে হয়, এই টাইমে বাচ্চাদেরকে হয় শাস্তি দিতে হয়, এই তুমি এটা করোনি তার জন্য তুমি শাস্তি। এবার শাস্তি মানে কি, আমাদের তো বাচ্চাদের ওইভাবে ধরে শাস্তি দেওয়া যায় না, মারা ধরা এগুলো করা যাবে না, কিন্তু একটু বকা হলো যে তুমি এটা করলে না কেন, এটাই শাস্তি। বা অন্যদেরকে বললো যে দেখো এই ছেলেটা কত ভালো করেছে, বা একে একটা রিওয়ার্ড দেওয়া হলো, ঠিক আছে, কীরকম একটা চকলেট দেওয়া হলো, ভালো করেছে একে চকলেট দেওয়া হলো, যে ভালো করেছে সে চকলেট পেলো না, অটোমেটিক সেটা তার কাছে কী হলো, সেটা তার কাছে শাস্তির মতো হয়ে গেল। সে চেষ্টা করবে যে পরের বার আমাকে ওই প্রাইজটা নিতে হবে, পুরস্কারটা নিতে হবে, সেটা কি মানে ওই চকলেটটা নিতে হবে। তাহলে সে তখন নিজেকে আরও রেকটিফাই করবে, আরও কিছু করার চেষ্টা করবে। সেটা কিন্তু তার জ্ঞানমূলক বিকাশ হয়ে গেছে এবং তার উপর ডিসিশন নিয়ে সে করছে না, সে কিন্তু দেখছে সমাজে এটা চলছে, আমাকে হয় শাস্তি দেবে বা বকবে, নইলে আমাকে পুরস্কার দেবে, তাহলে আমাকে পুরস্কারটা নিতে হবে, কারণ সবাই ভালো জিনিসটাই পেতে চায়। তাহলে সেই জন্য কিন্তু সে নিজেকে সেইভাবে তৈরি করবে, সেইভাবে সেই নিয়মে সেই আচরণটা মেনটেন করার চেষ্টা করবে। আর দ্বিতীয় স্টেজ, এর মধ্যে যেহেতু দ্বিতীয় স্টেজ যেটা আছে সেটা হচ্ছে, এটা আমি কিন্তু অত বেশি সমাজের নিয়ম জানা নেই, কেবল নিজেদের ভালো মন্দ, নিজেদের কথা এবং ব্যক্তিগত স্বার্থ দ্বারা নিয়ন্ত্রণ করে। মানে এই যে যাকে প্রাইজটা দেওয়া হলো বা যাকে চকলেটটা দেওয়া হলো, সেটা আরও 5 জন যখন দেখলো, তারাও চাইলো যে চকলেটটা তো আমাকেও পেতে হবে, চকলেটটা তো আমারও দরকার, চকলেটটা তো আমারও ফেভারিট জিনিস, তাহলে কি আমারও দরকার। এই যে সেলফ ইন্টারেস্ট, তার জন্য সে কী করবে, রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী সে কিন্তু কাজ করবে। তাহলে এই যে প্রথম পর্যায় যেটা আছে প্রাক প্রথাগত পর্যায়, এই পর্যায়ে কী কী বৈশিষ্ট্যগুলো পেলাম আমরা, সেটা আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা চাইলে কিন্তু ভিডিও পজ করে নোট করে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো। যাই হোক, আমি বৈশিষ্ট্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখো প্রথমেই আছে এই পর্যায়ে শিশুর নৈতিক আচরণ প্রধানত ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত নীতিবোধ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। কীরকম আছে, গিভ অ্যান্ড টেক, মানে তুমি আমাকে একটা জিনিস দাও তাহলে আমি তোমাকে এটা দেবো, ঠিক আছে, বা তুমি আমাকে এটা দিলে না তাহলে আমিও তোমাকে এটা দেবো না। এই জিনিসটা এই বয়সে কিন্তু দেখতে পাওয়া যায়। তার জন্য গিভ অ্যান্ড টেক, এই কথাটা মনে রাখবে, এই স্টেজের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে গেলে গিভ অ্যান্ড টেক। মানে একটা বাচ্চা ছেলেকে যদি তুমি দাও কিছু, তাহলে সেও কিন্তু তোমায় কিছু দেবে। বা বন্ধুদের মধ্যে দেখো, কেউ কাউকে টিফিন শেয়ার করা এই টাইমে আসে, কেউ যদি কাউকে পেন দিল তো ও তাকে পেন দিল, বা এই টাইমে উল্টোটাও দেখা যায়, মানে কেউ ধরো কারো খাতা ছিঁড়ে দিল, তাহলে ও বলো তুই আমার খাতা ছিলি, তার মানে আমিও তোর খাতা ছিঁড়বো। মানে সবসময় গিভ অ্যান্ড টেক ব্যাপারটা এই টাইমে থাকে। কেবলমাত্র শাস্তি এড়ানো এবং ব্যক্তিগত সন্তুষ্টির জন্য শিশুরা নৈতিক আচরণ করে। তারা কিন্তু একটা নৈতিক আচরণ করে, কেন করে, শাস্তি যাতে না পেতে হয়, ঠিক আছে, স্যার যাতে না বকে, ঠিক আছে, লোকে যাতে আমি ভালো কিছু দেয়, গিফট করে, সেটাতে কী হবে, তার নিজের ব্যক্তিগত যেটা সন্তুষ্টি, মানে এই যে বললাম চকলেট প্রত্যেকের ফেভারিট, তাহলে চকলেট দিলে সে খুব খুশি হবে, চকলেটটা খেতে খুব ভালো, নিজের জন্য করবে সে। তার জন্য সেকেন্ড পয়েন্ট গেল। কেবলমাত্র স্বার্থ রক্ষার জন্য নিয়ম মানে, সেই টাইমে নিয়ম মানার কারণ হচ্ছে স্বার্থ রক্ষা, আর কিন্তু কোনো রকম রিজন নেই, কারণ তাদের কিন্তু তখনও কগনিটিভ ডেভেলপমেন্ট সেরকম হয়নি যে তারা বিচার বুদ্ধি যুক্তি দিয়ে করবে। তারা জাস্ট নিজেদের স্বার্থ রক্ষার জন্য করে। কেন সে নির্দিষ্ট আচরণ করবে তা সে নিজেও কিন্তু বিচার করে না। কেন সে নির্দিষ্ট আচরণ করছে সে নিজেও বিচার করছে না, সে করছে শুধুমাত্র এটা পাবো বলে, কিংবা এটা যদি আমায় না দেয় সেই জন্য। আর
ফোর্থ যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতার কারণে। এটা আমি কিন্তু রিভেঞ্জ নেওয়ার মানসিকতাও দেখা যায়। এই যে বললাম টিট ফর ট্যাট, এই কথাটাও মনে রাখতে পারবে। টিট ফর ট্যাট মানে তুই আমার বই ছিঁড়ে দিলি, আমি তোর বই ছিঁড়ে দেবো, ঠিক আছে, তুই আমার ব্যাট ভেঙে দিলি, আমি তোর উইকেট ভেঙে দেবো। এই টাইমেই দেখবে তার জন্য স্কুলের মধ্যে এই টাইমে দেখবে মাঝে মধ্যেই স্টুডেন্টের মধ্যে মারপিট লেগে গেল, স্যার ও আমার বল ফাটিয়ে দিয়েছে, আমি তার জন্য ওর ব্যাট ভেঙে দেবো। এই যে জিনিসগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়, যে এই কারণে বিকজ অফ এই টাইমে আত্মকেন্দ্রিকতা থাকে। ওকে, এতগুলো গেল পয়েন্ট প্রথম পর্যায়ের জন্য। এবার আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে প্রথাগত পর্যায়, মানে সেকেন্ড লেভেলে, সেটা হচ্ছে কনভেনশনাল লেভেল। এটার বয়স কত? 10 থেকে 13। এখানে আছে দুটো স্টেজ, একটা হচ্ছে থার্ড, একটা হচ্ছে ফোর্থ। তা থার্ড স্টেজে কী আছে? গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, মানে এই টাইমে কী হয়, অন্যদের কাছ থেকে অনুমোদন দ্বারা নিয়ন্ত্রণ হয়। মানে অন্যরা বলবে, কি পয়েন্টটা লেখা আছে, অপরের সমর্থন আশা করে, সমাজের কাছ থেকে প্রত্যাশা আশা করে, মানে আরেকজন ওকে কী বলবে, কেমন বলবে, সেটা কিন্তু এক্সপেক্ট করছে এই টাইমের এই এজের বাচ্চারা, শিশুরা, ঠিক আছে। বা সমাজের আরও 5 জন বলবে, বা ছেলেটা তো খুব ভালো, এটা শোনায়, ভালো কথা শোনার জন্য, ভালো ছেলে এই কথাটা শোনার জন্য কিন্তু কাজ করে। এই টাইমেও কিন্তু সব কিছু যুক্তি চিন্তা দিয়ে করে না, শুধুমাত্র ভালো কথা, এই যে সমর্থন করলো আমাকে, ভালো ছেলে এই কথাটা বললো, প্রত্যাশা আছে যে ওই লোকটার কাছে ভালো হতে হবে, বা স্যারের কাছে ভালো হতে হবে, পরিবারের কাছে ভালো হতে হবে, আত্মীয়র কাছে ভালো হতে হবে, এই অপরের কাছ থেকে সমর্থন আশা করে বলেই কিন্তু এই টাইমে গুড বয় গুড গার্ল এই ওরিয়েন্টেশন ব্যাপারটা কিন্তু থাকে, মানে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রণ হয় এই স্টেজটা। ফোর্থ স্টেজ কী আছে, একটু যখন বড় হচ্ছে তখন কী হচ্ছে, সামাজিক আইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, মানে ল অ্যান্ড অর্ডার মরালিটি। এই টাইমে কিন্তু ল অ্যান্ড অর্ডার ব্যাপারটা চলে আসছে, মানে সমাজে যে নিয়ম নীতিটাকে প্রাধান্য দেয়, সমাজ সমর্থিত যে আইন, সেই আচরণ, এটাকেই তারা কিন্তু কর্তব্য মনে করে। দেখো যখন 10 থেকে 13 বছর, মানে 12-13 বছরের সবাই কিন্তু সমাজের, তাদের অলরেডি তখন তাদের গ্রুপ চলছে, গ্রুপে অ্যাক্টিভ আছে, তাদের গ্রুপের একটা নিয়ম থাকে, সেই নিয়মটাকে মেনটেন করার চেষ্টা করে। সমাজে যখন বলছে না এটা করা উচিত না, ওটা করা উচিত না, সেটা কিন্তু তারা, সেই জিনিসটাকে কিন্তু তারা মেনটেন করার চেষ্টা করছে। কেন? কারণ এই টাইমে অলরেডি চলে এসেছে ল অ্যান্ড অর্ডার, আমাদের কিন্তু মানতে হবে। এবার আস্তে আস্তে কিন্তু তারা মানার দিকে চলে যাচ্ছে। দেখো কনভেনশনাল স্টেজ, প্রথাগত পর্যায়ে, মানে প্রথাগতভাবে যেটা চলছে সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করে তারা বেশি। প্রথাগতভাবে কি চলে, গুড বয় গুড গার্ল, ছেলেটা ভালো রেজাল্ট করলো, ছেলেটা ভালো গান করলো, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, এই জিনিসটা তার জন্য ভালো কিছু করার দিকে একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। সমাজে যে নিয়মটা আছে যে এই ভালো ছেলে মানে এই জিনিসগুলো করে, ঠিক আছে, খারাপ ছেলে মানে এই জিনিসগুলো করে, এই যে ভাগ, এই ভাগটা কিন্তু তারা বুঝে গেছে। তার জন্য ভালো হতে হবে, ভালো তকমা পেতে গেলে অবশ্যই তারা এটা করে। এবং যাদের নৈতিক বিকাশ ঠিকঠাকভাবে এগোচ্ছে, যাদের এগোচ্ছে না ঠিকঠাক নৈতিক বিকাশ, তারা কী করবে, এই কে কী বললো আমার ব্যাটার করে না, আমি খারাপ ছেলে থাকবো, তার মানে কি তার নৈতিক বিকাশ ঠিকঠাক হয়নি, তার জন্য সে ল অ্যান্ড অর্ডার মানছে না। যারা মানছে তার মানে তাদের নৈতিক বিকাশ ঠিকঠাকভাবে হচ্ছে। তার মানে এই স্টেজে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে, এই সময় শিশু ব্যক্তি এবং সমাজ উভয়ের কাছ থেকে সমর্থন প্রত্যাশা করে। কি সমর্থন? ভালো কিছু সমর্থন প্রত্যাশা করে। এই সময় সমাজের নিয়মনীতি মানে, শুধু তাই নয়, সমাজ নির্ধারিত আচরণকে সক্রিয়ভাবে সমর্থন করে, মানে যেটা সমাজে নির্ধারিত আচরণ সেটাকেই কিন্তু করার চেষ্টা করে। এই গেল এই স্টেজের বৈশিষ্ট্য। নেক্সট সেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল লেভেল। এটা হচ্ছে 13 বছর থেকে তার বেশি, ঠিক আছে, 13 বছর থেকে তার বেশি। এই হলো টাইম। তো এই টাইমে কী হয়, এই টাইমে দুটো স্টেজ আছে, সেটা হচ্ছে পঞ্চম বা ফিফথ স্টেজ, একটা হচ্ছে সিক্সথ স্টেজ বা ষষ্ঠ। কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন মানে এই টাইমে কিন্তু যুক্তির দ্বারা নিয়ন্ত্রণ করছে, তারা নিজেরা নিজেদের যুক্তি দিয়ে কিন্তু তাদের নিজেদের নৈতিক যে বিকাশ সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। আরেকটা কি আছে তারপরে, সেটা হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, মানে বিবেকের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেজ, দুটোই খুব ইম্পর্ট্যান্ট স্টেজ। তাহলে আগে পঞ্চম স্টেজে কী কী আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে শিশু বা ব্যক্তির যুক্তির আশ্রয় নেই। এই টাইমে কিন্তু দেখো এজটা যেহেতু 13 এবং তার বেশি, ঠিক আছে, এই টাইমে কী হয়, সমস্ত কিছু আমরা যুক্তির মাধ্যমে করি। এই যেমন আমরা তো 13 বছরের বেশি হয়ে গেছি এবং তার বেশি বয়সের মধ্যে চলছে, এবং যতই সে তার স্টুডেন্ট 16 বছরের মধ্যে বিষয়টা তিনি রিসার্চ করে থাকুক বা তিনি সেটা মূল্যায়ন করে থাকে, কিন্তু এখনও অনেক নৈতিক বিকাশের স্টেজ এরকম থাকে, আগের স্টেজেও অনেকে পড়ে থাকে, যারা শুধু গুড বয় ব্যাড বয় এই জিনিসটা শুনবে বলে আচরণগুলো করে, তাদের নিজস্ব বুদ্ধি বা বিবেক দিয়ে বা বিচার করে তারা কিন্তু কাজ করে না। আমরা কিন্তু এখনও অনেকে ওই স্টেজে পড়ে থাকি, এখনও অনেকে আছে যারা এই দুটো স্টেজের মধ্যে পড়ে থাকে, যদিও যার মধ্যে সিক্স স্টেজটা খুবই ইম্পর্টেন্ট, সেটা একটু পরে আলোচনা করছি। তো ফিফথ স্টেজের সেকেন্ড পয়েন্টে কী আছে, সেটা হচ্ছে আইন তার আচরণকে নিয়ন্ত্রণ করে। এই যে সামাজিক আইন, বিভিন্ন আইন, চুরি করা মহাপাপ, ঠিক আছে, বা কাউকে হত্যা করা পাপ, এগুলো অনেক বড় বড় জিনিস চলে গেল, বা যে জিনিসগুলো সমাজের নিয়মে আছে, রুলস আছে, সেগুলো কিন্তু সে মানে, এবং সেই মেনে কিন্তু তাদের আচরণটা নিয়ন্ত্রণ হয়। সামাজিক আইনকে সামনে রেখেই তাদের নৈতিক আচরণ প্রকাশ পায় এই টাইমে। এবার যদি কোনো আইন, ঠিক আছে, ব্যক্তির সঙ্গে আইনের দ্বন্দ্ব যদি দেখা দিল, তাহলে কি করে, তারা আইন অমান্য করে না, তারা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে, চাহিদা পূরণ করতে চায়, ঠিক আছে। এই যে সংবিধানে অনেক সময় আমাদের কী হয়, অ্যামেন্ডমেন্ট চলে, তো অ্যামেন্ডমেন্ট এক সংবিধানকে সংশোধন করা হয়, সেরকম কোনো কিছু সংশোধন করে সেটাকে পরিবর্তন করে তাদের চাহিদা পূরণ করতে চায়। যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলছি, যে কোনো প্রোটেস্ট,
মাঝখানে তেলের দাম বেড়ে গেছে, বা এই যে চাকরি নিয়ে যে প্রোটেস্ট চলছে, তার মানে কি ব্যক্তির পার্সোনাল প্রত্যেকে ইন্ডিভিজুয়ালের কোথাও গিয়ে সেটা সমস্যা করছে, সেই আইন সমস্যা করছে, তার জন্য তারা কি করছে, সেটাকে পরিবর্তন চাইছে, তার জন্য তারা কি করছে, তারা প্রোটেস্ট করছে আইন অমান্য করে না, আইনের অন্তর্গত হয়েই তারা প্রোটেস্ট করছে এবং সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছে, সেটাকে পরিবর্তন করার চেষ্টা করছে, দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা করছে তাদের দিকে, তাদের যে পয়েন্ট সেগুলো বলার, এবং সেটা নিয়ে বিচার বিবেচনা করে দরকার হলে সেই আইনটাকে একটু চেঞ্জ করা হবে, তাদের নিয়ে ভাবা হবে, কারণ সেটা ব্যক্তি স্বাধীনতায় গিয়ে কোথাও গিয়ে তাদের হস্তক্ষেপ করছে, তাদের সেখানে কিন্তু আঘাত লাগছে বলেই তারা কিন্তু প্রোটেস্ট করছে, বা আমরা যে করি সেটা কিন্তু এই স্টেজের মধ্যে পড়ছে, এই 5 নম্বর স্টেজের মধ্যে পড়ছে। আমরা আইনটাকেই মানি, আইন যেটা আছে সামাজিক আইন সেটাকে সামনে রেখেই আমরা আমাদের নৈতিক আচরণ প্রকাশ করি, কিন্তু কোনো কারণে যদি সেখানে দ্বন্দ্ব দেখা যায় তখন আমরা চেষ্টা করি যে আইন অমান্য না করে সেটাকে পরিবর্তন করে চাহিদা পূরণ করতে। এবার যেটা আছে 6 নম্বর পয়েন্ট, মানে 6th স্টেজ, এটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যক্তির বিবেক খুব বেশি সক্রিয় হয়। না আমরা বলি না বিবেক কি বলছে তোমার বিবেক, এই বিবেকটা আসলো কি করে, এই বিবেকটা এলো এই নৈতিক বিকাশ হতে 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 একদম লাস্ট স্টেজে গিয়ে আমাদের বিবেকটা কী হয়, খুব বেশি সক্রিয় হয়। এই স্তরে কী হয়, নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তির বিবেক সক্রিয় হয় সবচেয়ে বেশি। এটা কোনো আইন বা সামাজিক চুক্তি দ্বারা হয় না, কিন্তু এই যে বিবেক, কারোর বিবেক জাগ্রত কিন্তু কোনোদিন আইন বা সামাজিক চুক্তি থেকে হয় না। এটা যাদের যত বেশি প্রজ্ঞা, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট যত বেশি যার বেশি হয়েছে, বৌদ্ধিক বিকাশ যার যত বেশি হয়েছে, যে যত বেশি কালচারাল করেছে এই জিনিসটা নিয়ে, যে যত বেশি এই বিষয়ের মধ্যে ছিল, তার কিন্তু তত বেশি বিবেক জাগ্রত হয়, তার কিন্তু যুক্তি চিন্তা ভাবনা অন্য রকমের হয়, অন্য স্টেজেরই হয়। তখন কিন্তু ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ হয় তার বিবেকের দ্বারা। তার মানে কি, এই টাইমে কি হয়, এই টাইমে শুধুমাত্র এই সমাজ, নিজের পাড়া বা নিজের জায়গা এটা নিয়ে ভাবে না, শুধুমাত্র সকলের কল্যাণ হয় এরকম জিনিস নিয়ে ভাবে, সমাজের বৃহত্তর অংশ নিয়ে ভাবে, মানে গোটা দেশের কথা ভাবে এই টাইমে। সেই যেগুলোতে পুরো দেশের ভালো হবে, যাতে একটা বড় হবে, সমাজের বিশাল একটা রিভলিউশন আসবে এবং সমাজের একটা ভালো কিছু হবে, সমাজের নেক্সট জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যারা ভাবছে, এই লেভেলের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু তারা, যারা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবছে, দেশের জন্য কিছু করবে বলে ভাবছে, এইরকম আচরণ যখন করে তখন সেটাকে কি বলছি, সার্বজনীন নীতি বলছি। মানে যখন সকলের কল্যাণ হয়, গোটা দেশের কথা ভেবে, সমাজের বৃহত্তম অংশের কথা ভেবে যখন আচরণ পরিবর্তন করে তারা এই আচরণে চলে আসছে, সেটাকে সার্বজনীন নীতির হিসাবে বলছে। যার মধ্যে এক্সাম্পল হচ্ছে আর্মি। এই যে আর্মিতে যারা জয়েন করছে তারা কিন্তু জানে যে আর্মিতে জয়েন করছি, দেশের শত্রু হাতে হয়তো মরেও যেতে পারি, কিন্তু তাদের মধ্যে কিন্তু সাইকোলজি এটাই চলে এসছে যে দেশের জন্য প্রাণ দিচ্ছি, মানে বৃহত্তর অংশে, মানে দেশের মানুষদেরকে বাঁচাচ্ছে, দেশের পুরো সমাজটাকে সে বাঁচাচ্ছে, সে প্রোটেক্ট করছে, একটা জীবন দিয়ে সে কিন্তু পুরো দেশটাকে বাঁচাচ্ছে। এটা বিশাল বড় একটা বলিদান, এই বিশাল বড় আত্মত্যাগ। এটা কিন্তু আগের স্টেজে বা তার আগের স্টেজে থাকলে কোনোদিনই পারতো না। সে একদম 6 নম্বর স্টেজে আছে, যেখানে সে তার বিবেক দ্বারা পরিচালিত হচ্ছে বলেই কিন্তু এই আর্মি, এয়ারফোর্স বা আমাদের যত রকম বড় বড় পোস্ট আছে, যারা দেশের কাজে নিজেকে নিয়োগ করেছে, নিযুক্ত করেছে, তারা কিন্তু এইভাবে ভাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, বড় বড় মহাপুরুষ, মুনি ঋষিগণ, তারা কিন্তু নিজেদের ব্যক্তি স্বাধীনতাকে ত্যাগ করে দিয়েছে। তারা কিন্তু আত্মকেন্দ্রিক ছিল না, যে আমার হবে, আমার শুধু নিজেরটুকুনি হলেই হবে, নিজের মতো করে ভাবেনি। তারা নিজেদেরকে পুরোপুরি বিলিয়ে দিয়েছে দেশের জন্য, দেশের ভবিষ্যতের নাগরিকের জন্য, ভবিষ্যৎ জেনারেশনের জন্য। তারা কিন্তু নিজেদের আত্মবলিদান দিয়েছে শুধুমাত্র কখন, যখন তাদের এই 6th স্টেজ খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, যারা তখন তাদের বিবেকের দ্বারা নিজেকে, তাদের নৈতিক আচরণের ক্ষেত্রে তারা নিজেদের বিবেককে জাগ্রত করেছে, এবং সেই বিবেকের তাড়নায় কিন্তু তারা দেশে এত বড় বড় কাজ করে গেছেন এবং অমর হয়ে গেছেন। আর এই স্টেজটা নিয়ে কিন্তু আমাদের কি বলেছেন, লরেন্স কোহেলবার্গ বলেছেন যে এই স্তরে, অর্থাৎ 6 নম্বর স্টেজে সকলে পৌঁছাতে পারে না, বেশিরভাগ জনই কিন্তু এই 6 নম্বর স্টেজে পৌঁছাতে পারে না, কারণ এই স্তরে পৌঁছানোর জন্য প্রয়োজন উচ্চ স্তরের বিমূর্ত চিন্তনের ক্ষমতা। তো মূর্ত চিন্তন, বিমূর্ত চিন্তন নিয়ে আগের ক্লাসেই আমি ভালো করে বলে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। তার মানে কতটা ফিউচারে চলে গেছে, মানে কতটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে কতটা পারদর্শী হয়েছে বলে অতটা ভেবে তারা কিন্তু এই স্টেজে পৌঁছে যায়। আর যেহেতু এই স্টেজে পৌঁছে গিয়ে সবাই করতে পারে না, তার জন্যই লরেন্স কোহেলবার্গও বলেছেন যে এই স্তরে কিন্তু সকলে পৌঁছাতে পারেন না। যার এক্সাম্পল দেখো, আমি যেগুলো বললাম, আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কত বড় একটা জিনিস, যেখানে আত্মকেন্দ্রিকতা থাকে না। অথচ আমরা এত বড় হয়ে গেছি, তারপরে আমরা হয়তো প্রথম স্টেজেই পড়ে থাকি, যেখানে আত্মকেন্দ্রিকভাবে শুধু আমারটা হবে, গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি আমায় দাও তাহলে আমি তোমার জন্য করব। মানে এখন চারিদিকে দেখতে পাবে যে আমরা তো যথেষ্ট বড় হয়ে গেছি, বা তোমরা যারা ক্লাস করছো, তোমরা নিজেরা পার্সোনাল অভিজ্ঞতাতে দেখতে পাবে যে এই বয়সেও কিন্তু অনেকেই থাকে যে আমার জন্য করো তাহলে আমি করব। বা এই যে প্রথম স্টেজ যেটাতে আছে যে শাস্তি এবং পুরস্কার, এখনও কিন্তু ওই ব্যাপারটা চায়, মানে হয়ে গেছে যে আমাকে এটা দাও, হ্যাঁ, বা আমাকে এটা বলবে, আমাকে এটা করতে হবে, নাহলে আমায় শাস্তি দেবে। এই স্টেজেও কিন্তু আমরা এখনও পড়ে আছি, কিন্তু এটার একটা বয়স থাকে, যেটা কোহেলবার্গ বলেছেন। লাস্টের দিকে যখন আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব যে কী কী ড্রব্যাক, তখন আমরা জানতে পারবো। কিন্তু এটা হচ্ছে টোটাল স্টেজ, 6টা স্টেজ আছে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বড় জিনিস, যে কটা স্তর আছে, স্তর কিন্তু আছে 6টা।
মানে 6টা স্টেজ আছে। এই 6টা স্টেজ আছে, আর লেভেল কটা আছে? লেভেল আছে 3টে। তাহলে 3টে হচ্ছে লেভেল আর 6টা হচ্ছে স্টেজ। একটা কথা মাঝে বলে দিই, আমার গলাটা হয়তো একটু ক্র্যাক হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা কিছু মনে করো না যদি আজকে একটু গলাতে কোনো সমস্যা হয় বা কথা যদি জড়িয়ে যায়, কিছু মাইন্ড করো না, এটা একটু জানিয়ে দিলাম, গলাটা একটু ধরে গেছে। তো এইটা মাথায় রাখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, যে লেভেল হচ্ছে 3টে, স্টেজ হচ্ছে 6টা। এবং কোন স্টেজে কী আছে? প্রথম স্টেজ হচ্ছে আমাদের শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। দ্বিতীয় স্টেজ হচ্ছে আমাদের আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যেটা দুটোই হচ্ছে আমাদের প্রথম লেভেলের মধ্যে পড়ে আছে। তারপরে হচ্ছে সেকেন্ড লেভেল মানে হচ্ছে প্রথাগত পর্যায়ে, যার মধ্যে পড়ছে থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ, মানে একটা গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন বা অন্যদের অনুমান দ্বারা নিয়ন্ত্রণ, ল অ্যান্ড অর্ডার মোরালিটি বা সামাজিক আইন দ্বারা নিয়ন্ত্রণ। তারপরে হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়ে, যেটা হচ্ছে যুক্তির দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, একটা হচ্ছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ। ঠিক আছে, চলে যাচ্ছি পরের স্টেজে। এবার বৈশিষ্ট্য, এই যে লাস্ট স্টেজের বৈশিষ্ট্য কী আছে, যেখানে 5th এবং 6th এই দুটো স্টেজ পড়ছে, মানে লাস্ট লেভেলের, সেটা হচ্ছে এই পর্যায়ে কিন্তু প্রকৃত নৈতিকতা দেখা যাচ্ছে। মানে এই যে লাস্ট স্টেজে, মানে 3 নম্বর পর্যায়ে কিন্তু আমরা প্রকৃত নৈতিকতা দেখতে পাচ্ছি। মানে এত দূর অবধি যারা চলে এসছে, মানে তাদের কিন্তু প্রকৃত নৈতিকতা হয়ে গেছে। এখানে কি হয়? সুসংহত বিবেকের উপর সে আস্থা রাখে, অর্থাৎ 6 নম্বর স্টেজে, এবং সিদ্ধান্ত গ্রহণ করে। এবার চলে যাচ্ছি পরের পয়েন্টটা, সেটা হচ্ছে কোহেলবার্গ নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিকে দুটি ভাগে ভাগ করেছেন। কি? এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। এ টাইপ এবং বি টাইপ। এ টাইপ আর বি টাইপ কাকে বলে সেটা আমরা এবার জেনে নিই। এ টাইপের মানুষ হচ্ছে তারা যাদের নৈতিকতা নিয়ন্ত্রণ হয় কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা, মানে সামাজিক নিয়ম বা সামাজিক কিছু রুলস রেগুলেশন আছে, ল অ্যান্ড অর্ডার আছে, নিজেদের কিছু বিচার বুদ্ধি, এগুলো নিয়ে যখন তারা করছে সেটা, এবং তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়, তাদের আবেগ বেশি থাকে। এ টাইপ। বি টাইপের মানুষ তারা যাদের নৈতিকতা নিয়ন্ত্রণ হয় আদর্শ এবং উন্নত বিবেক দ্বারা, যারা বিবেকের মাধ্যমে করে। যেমন 6 নম্বর স্টেজটা পড়ে যাচ্ছে। 6 নম্বর স্টেজের লোক যারা আছে, যেমন উদাহরণ দিলাম স্বামীজি, নেতাজি, বিভিন্ন আর্মি অফিসার বা দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, বিপ্লবী এবং বড় বড় রাজনৈতিকবিদ। অবশ্যই বড় বড় রাজনৈতিকবিদ বলেছি, মানে তোমরা বুঝতে পারছো আমি কাদের কথা বলছি। যাই হোক, তো যারা দেশের জন্য বা মহান কোনো বৃহত্তর সমাজের জন্য করেছেন তাদের কথা বলছি। তো এই 6 নম্বর স্টেজের মধ্যে এটা পড়ছে, যাদের আদর্শ এবং উন্নত বিবেক দ্বারা পরিচালিত হয় এবং যাদের আবেগ কম থাকে। এরা কিন্তু ইমোশনাল হন না, এনারা সমস্ত কিছু যুক্তি বিচার বুদ্ধি এর মাধ্যমে করে। এবার কোহেলবার্গের আমাদের আজকে যেটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টের কিছু মানে আমাদের নৈতিক বিকাশের তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আছে, যেটা তার রিসার্চে দেখা গেছিলো। সেটা হচ্ছে তিনি বয়সকে বিকাশে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। মানে এই বয়স থেকে এই বয়সের মধ্যে এই স্টেজ পড়ছে, এই থেকে এই স্টেজ, কিন্তু সর্বদা সে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট বিকাশ সম্ভব হয় না। মানে যে নির্দিষ্ট বয়সটা তিনি উল্লেখ করেছেন, যেমন ধরো 10 থেকে 13 বা 4 থেকে 10, এই যে বয়সটাকে উল্লেখ করেছেন অনেক বেশি তিনি, এবং এই বয়সটাকেই তিনি অনেক বেশি প্রাধান্য দিয়েছেন বিকাশের ক্ষেত্রে, মানে নৈতিক বিকাশের ক্ষেত্রে। কিন্তু সর্বদা সেই নির্দিষ্ট বয়সেই সেই নৈতিক বিকাশ হবে সেটা নয়। এখনও আমি যে উদাহরণ দিলাম, এখনও অনেক আমাদের মধ্যে আছে এই বয়সে, অবশ্যই সেটা 24-25 বছর বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় এই স্টেজের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। তার মানে কি, এই এজটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, নৈতিক বিকাশটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু তিনি যে আলোচনা করেছেন, বয়সের যে আলোচনা করেছেন, সেটা কিন্তু সমস্ত ক্ষেত্রে সবসময় সেটা ঠিক হচ্ছে না। সমস্ত সময় সবসময় কিন্তু বয়সটাই নৈতিক বিকাশকে মেনটেন করছে না। এটা হচ্ছে তার রিসার্চের সীমাবদ্ধতা, এটা আমাদের জেনে রাখতে হবে। কিন্তু প্রশ্ন যখন আসবে, কোশ্চেন যখন আসবে এমসিকিউ, আমাদের কিন্তু ওই এজ হিসেবেই কিন্তু আমাদের ওই স্টেজ বা লেভেলটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। এই এমসিকিউর টাইমে কিন্তু গোলালে চলবে না, এটা আমাদের জাস্ট ইনফরমেশন হিসেবে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে কি, এই স্তরগুলো বিশ্বের সব জায়গায়, সমস্ত জায়গার ক্ষেত্রে তিনি সমান করেছেন বা একই রকম মনে করেছেন, কিন্তু বিশ্বের বিভিন্ন যে ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় নৈতিক বিকাশও ভিন্ন ভিন্নভাবে হয়। তাছাড়া নৈতিক চিন্তনকে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি, সেখানে নৈতিক ব্যবহার বা আচরণকে অতটা গুরুত্ব তিনি দেননি। তারপরে পরিবারের ভূমিকা যথেষ্ট আছে, কিন্তু তাকেও তিনি মান্যতা দেননি। মানে একটা ফ্যামিলির উপরও কিন্তু ডিপেন্ড করছে তার মোরালিটি কেমন হচ্ছে, তার নৈতিকতা কেমন হবে, কিন্তু সেখানে তিনি পরিবারের ভূমিকাকে অতটা ইম্পর্টেন্সই দেননি। তারপর ছোটদের মধ্যেও নৈতিকতা দেখা যায়, এখানে যে একদম 4 থেকে 10 এইভাবে যে স্টার্ট করেছেন, তার চেয়েও কম বয়সী অনেক বাচ্চাদের আছে, যাদের মধ্যে এখনকার সময় আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যেও কিন্তু নৈতিকতা দেখা যায়। তাহলে শুধুমাত্র এই নয় যে ছোটদের মধ্যে দেখা যাবে না, তা নয়, সেটাও দেখা যায়। আর জেন্ডার বায়ার্স দেখা যায়, জেন্ডার বায়ারনেস দেখা যায় তার মধ্যে, কারণ তিনি শুধুমাত্র রিসার্চ করেছিলেন ছেলেদের নিয়ে, কোনো রকম মেয়েদেরকে কিন্তু তিনি মেয়েদের উপর কিন্তু তিনি কোনো রকম মূল্যায়ন করেননি, তার জন্য তিনি মেয়েদের ব্যাপারে কিছু বলতে পারেননি। কিন্তু দেখা গেছে যে একটা নৈতিক বিকাশে ছেলে এবং মেয়েদের মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়। অনেক 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 নৈতিক বিকাশে মেয়েরা কিন্তু এগিয়ে থাকে ছেলেদের চেয়ে, কিছু কিছু ক্ষেত্রে ছেলেরা এগিয়ে থাকে। তো তিনি কিন্তু এটা কিন্তু রিসার্চের মধ্যে, বা তিনি কিন্তু এটা নিয়ে পরীক্ষা করেননি।
এবার চলে আসছি আমরা, সেটা হচ্ছে শিক্ষাগত তাৎপর্যে। তাহলে অ্যাজ এ টিচার আমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শ্রেণীকক্ষে যখন স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের বৌদ্ধিক মান বিভিন্ন রকম থাকবে, মানে জ্ঞানমূলক বিকাশ যেহেতু আলাদা আলাদা থাকবে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই মান হিসাব করে কিন্তু তাদের কাছ থেকে নৈতিক দ্বন্দ্ব জিনিসটা তাদের মধ্যে স্টোরির আকারে তাদের মধ্যে নৈতিক দ্বন্দ্ব ব্যাপারটা দিয়ে দিতে হবে এবং সেখান থেকে তাদের কাছ থেকে আনসার নিতে হবে। এবং শ্রেণীকক্ষের পরিবেশ এমন হবে যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী নৈতিক দ্বন্দ্বের উপর খোলাখুলি আলোচনা করতে পারে, ঠিক আছে? মানে উচ্চ শ্রেণীতে কিন্তু বয়স্ক ছাত্ররা যাতে পারস্পরিক আলোচনা এবং বিশ্বাস বিনিময়ের মধ্যে নৈতিক দ্বন্দ্বের অবসান ঘটান, সেদিকে কিন্তু আমাদের অ্যাজ এ টিচার নজর দিতে হবে। থার্ড কী করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতি আমাদের আস্থা দিতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং সেটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যেসব টিচারদের সাথে স্টুডেন্টদের ভালো বন্ডিং আছে, যারা স্টুডেন্টের কাছে বেশি প্রিয়, তাদের সাথে কিন্তু মানে সেসব টিচাররাই কিন্তু তাদের নীতিশিক্ষাটা বেশি ভালোভাবে দিতে পারবেন। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সাথে যেন প্রত্যেকটা স্টুডেন্টের খুব ভালো একটা কেমিস্ট্রি থাকে। তাছাড়া আরেকটা কী করতে হবে, ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে কিন্তু শিক্ষকদের অনুভূতিশীল হতে হবে। নৈতিক দ্বন্দ্বের উপর আলোচনায় যদি কোনো শিক্ষার্থী মানসিকভাবে আহত হয়, সেটা তাহলে তাকে আলাদাভাবে নিয়ে গিয়ে শিক্ষকদের সাথে বা শিক্ষকের সাথে আলোচনা করতে হবে এবং সেখানে কিন্তু শিক্ষক তাকে ঠিকভাবে আলোচনা করে পরামর্শ দেবেন, যাতে শিক্ষার্থী তার বক্তব্য খুব ক্যাজুয়ালি বলতে পারে এবং সেটা নিয়ে যেন প্রত্যেকটা টিচার বা সেই টিচার পার্টিকুলার তাকে যেন মানে উৎসাহ দিতে পারে। তো এই কয়েকটা জিনিস কিন্তু অ্যাজ এ টিচার আমাদের মাথায় রাখতে হবে। এটাই হলো শিক্ষাগত তাৎপর্য। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। সো ততক্ষণ যারা যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই মনে করে দেখে নিও, এতে তোমাদেরই সুবিধা হবে। আর চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে একটাও ভিডিও তোমরা মিস না করো। এখানে সিডিপি ছাড়াও অন্যান্য এক্সামের বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও পেয়ে যাবে, তাই সঙ্গে থেকো আর নিজেদের প্রিপারেশন করতে থেকো। সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।